রাজবাড়ী সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আজকের ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের ক্লাসে। তোমরা নিশ্চয়ই দেখেছো যে গত দুটো ক্লাস আমরা ফিনান্স ব্যাংকিং ও বীমার প্রথম পত্রের অর্থায়নের সূচনা প্রথম অধ্যায়ের উপরে আমরা করেছি। আজকে আমরা প্রথম অধ্যায়েরই তৃতীয় ক্লাস এবং এই ক্লাসের মাধ্যমে চেষ্টা করব প্রথম চ্যাপ্টারটা শেষ করার জন্য। আশা করি এই কোভিডকালীন সময়ে তোমরা সবাই সুস্থ আছো, বাড়িতে আছো, আমি ভালো আছি। তোমাদেরকে এই ভার্চুয়াল ক্লাস সেশনে স্বাগত জানাই। প্রথমে আমি দু একটা কথা বলি যে লেখাপড়া করে আমরা কেবল ডিগ্রি অর্জন করলেই তো হবে না। এইচএসসি তে তোমরা ভর্তি হয়েছো, ভালো রেজাল্ট করবে, কিন্তু যদি আমরা এই সার্টিফিকেটের পাশাপাশি আমাদের মানসিক দৈন্যতা না ঘুচাই, আমরা যদি সৎ না হই, আমরা যদি মানুষের কল্যাণে এগিয়ে আসার মানসিকতা তৈরি করতে না পারি, তাহলে সত্যিকার অর্থে এই লেখাপড়া করাটা কিন্তু এক অর্থে বৃথা। এজন্য আমাদের কি করতে হবে যে আমরা লেখাপড়া করব, ভালো রেজাল্ট করব, সাথে সাথে আমাদের নীতি নৈতিকতার দিকগুলো আমরা মজবুত করব, আমরা সৎ থাকব, আমরা নীতি নৈতিকতা মেনে চলব, আমরা মানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়ব। এবং এগুলোর জন্য আমি আগের ক্লাসেও তোমাদের বলেছি যে আমাদের কি করতে হবে, যে শরীরটাকে মনটাকে ফ্রেশ রাখতে হবে। আর শরীর মন ফ্রেশ রাখার জন্য আমরা নিশ্চয়ই মাদকের যে সবল সমাজে সেখান থেকে নিজেদেরকে মুক্ত রাখবো। যে সকল বন্ধু বান্ধব আছে মাদকাসক্ত, তোমরা যদি মনে করো এরকম কাউকে পাও, তাদেরকে চেষ্টা করবা সেই মাদকের থেকে ফিরিয়ে আনার জন্য। নিতান্তই সম্ভব না হলে তাদের সংসর্গ ত্যাগ করতে হবে, ভালো করতে হবে। আমরা চলে আসি প্রথম অধ্যায়ের অর্থায়নের সূচনার। আমরা আগের দিনগুলোতে যা আলাপ করেছিলাম, 1 মিনিটে আমরা একটু স্মরণ করি। আমরা দেখেছিলাম যে ফিনান্স কি, দেন এর বৈশিষ্ট্য কি, স্বভাব কি, এর কাজ কি, এর নীতিমালা কি, এই নীতিমালা কিভাবে প্রয়োগ করা যায় আমরা সেটা দেখেছিলাম। আমরা দেখেছিলাম সরকারি অর্থায়নের সাথে ব্যবসায়িক অর্থায়নের কি ধরনের তফাৎ রয়েছে সেটা দেখেছি। আজকে আমরা তোমাদের স্বাগত জানাবো এই সেশনে, যে কিভাবে আমরা অর্থায়নের লক্ষ্যগুলো কি কি আগে সেটা জানবো, এবং এই লক্ষ্য কিভাবে অর্জন করা যায় মূলত সেই বিষয়টা আমরা হাইলাইট করব। তো আমার পরিচয় তোমরা আগেই জেনেছো। আমি সরকারি কলেজের, রাজবাড়ী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ব্যবস্থাপনা বিষয়ে। আমার পরিচিতি নতুন করে দেওয়ার কিছু নাই। অর্থায়নের সূচনায় মূলত আমরা আজকে আলাপ করব অর্থায়নের লক্ষ্য কি, মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণের মধ্যে মূল তফাৎ কি, অর্থায়নের কি কি সামাজিক দায়বদ্ধতা আছে, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। তো তোমাদের এই আজকের ক্লাস শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে তা হলো যে অর্থায়নের মূল লক্ষ্য কি কি, এবং এই লক্ষ্যগুলোর মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ সেটা তোমরা বুঝতে পারবে, সেটা ব্যাখ্যা করতে পারবে। মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যের সাথে সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যের মূল তফাৎ কি সেটা তোমরা ব্যাখ্যা করতে পারবে, এবং সমাজের প্রতি এই অর্থায়নের যে দায় দায়িত্ব রয়েছে সেগুলো কি কি, এই বিষয়গুলো তোমরা জানতে পারবে, বুঝতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে।
তো শুরু করতে পারি আমরা অর্থায়নের লক্ষ্য নিয়ে। তোমরা জানো যে মানুষের জীবনের লক্ষ্য থাকে, প্রত্যেকটা মানুষের নিজস্ব ব্যক্তিগত লক্ষ্য থাকে। একটা, যেমন ধরো আমার, তুমি একজন ছাত্র, তোমার যদি লক্ষ্য থাকে যে আমি সমাজে একজন ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত, তোমার লক্ষ্য থাকতে পারে তুমি একজন ডাক্তার হবে, তোমার লক্ষ্য থাকতে পারে তুমি একজন সমাজসেবক হবে। এক একজনের এক এক ধরনের লক্ষ্য থাকবে। তেমনি ব্যবসায়েরও কিন্তু লক্ষ্য আছে। ব্যবসায়ের লক্ষ্য কি? মূলত দুটো লক্ষ্য ব্যবসায়। তার একটা হলো যে ওই ব্যবসা তার মুনাফাকে সর্বাধিকরণ করবে, যত বেশি মুনাফা অর্জন করা যায় সেটা করবে। দ্বিতীয় লক্ষ্য হলো যে সম্পদকে সর্বাধিকরণ করবে। আমরা একটু ব্যাখ্যা করে বলি যে মুনাফা সর্বাধিকরণ বলতে যে কোনো প্রতিষ্ঠান সে ব্যবসা করবে, ওই প্রতিষ্ঠান তার ব্যবসায় মুনাফাকে বৃদ্ধি করবে, এটা হলো মুনাফার সর্বাধিকরণ। তবে আধুনিক যে কনসেপ্ট, সেখানে কেবল মুনাফা বাড়ালেই চলবে না, মুনাফা বৃদ্ধির সাথে সাথে সমাজের যাতে কল্যাণ হয় সেই দিকটাও কিন্তু ব্যবসাকে দেখতে হবে। এখন আমাদের অর্থায়নের লক্ষ্য হবে কি? মূলত ব্যবসায়ের লক্ষ্যটাই অর্থায়নের লক্ষ্য। ব্যবসা তার লক্ষ্য নির্ধারণ করবে কিভাবে সমাজের জনগণের প্রতি ব্যবসা উদার হতে পারে, ব্যবসা জনগণের, সমাজের জনগণের জন্য অধিকতর কল্যাণকর হতে পারে। একই সাথে মুনাফা তো লাগবেই, কারণ এই মুনাফা ব্যবসা থেকে যারা বন্টন করে নেবে তারা তো সমাজেরই লোক। এজন্যে মুনাফা অর্জন করতে হবে, কিন্তু সেখানে সমাজের যাতে কল্যাণ হয় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। আরেকটা লক্ষ্য মূলত সমাজের লক্ষ্য, আমাদের অর্থায়নের লক্ষ্য, সেটা কি? যে সম্পদ বৃদ্ধি করতে হবে। আমরা যে কোনো ব্যবসা করে শুধু ওই ব্যবসা থেকে মুনাফা হবে আর সেই মুনাফাটা আমরা ভোগ করব, এটা কিন্তু চাই না। সাথে সাথে আমরা কি চাই? যে হ্যাঁ, আমরা 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম, আগামী 10 বছরে আমার ব্যবসায়ের পরিধি যাতে 2 লক্ষ টাকা থেকে 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকায় আমার ব্যবসা বড় হয়। একটা ব্যবসা থেকে তার অন্যান্য শাখা প্রশাখা করে আমরা অনেকগুলো ব্যবসা করতে পারি, এই লক্ষ্য কিন্তু ব্যবসায়ীদের থাকবে। সেই ক্ষেত্রে অর্থায়নের লক্ষ্যও তাই, কেবল মুনাফা অর্জন করা নয়, সাথে সাথে সম্পদকে বৃদ্ধি করা। এই সম্পদ বৃদ্ধি করার মূল বিষয়টা হলো, বিশেষত আমরা যদি বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, তাহলে এই সম্পদ বৃদ্ধি করা মানে হলো যে ওই প্রতিষ্ঠানের মালিকদের যে সাধারণ শেয়ার আছে সেই শেয়ারগুলো বাজারে মূল্য বৃদ্ধি করা। আমরা একে একে এটা ব্যাখ্যা করতে পারি। যেমন মুনাফা সর্বাধিকরণ মানে হলো শেয়ার প্রতি আয় বৃদ্ধি করা। কোনো প্রতিষ্ঠানের যতগুলো শেয়ার আছে, এই প্রত্যেকটা শেয়ারের যে বাজার মূল্য আছে, বাজারে কয় টাকা করে এক একটা বিক্রি করা যাবে, সবগুলো শেয়ারের মূল্য একত্র করলে ফার্মের ভ্যালু হবে, ফার্মের মূল্য। তাহলে আমরা প্রথম কাজ হলো ফার্মের এই মূল্য বৃদ্ধির সাথে সাথে মুনাফাকে বাড়ানো। ধরো 1 লক্ষ টাকা কোনো ফার্মের মুনাফা হয়েছে, ওই ফার্মের যদি 100টি শেয়ার থাকে, তাহলে এই 1 লক্ষ টাকাকে আমরা 100 শেয়ার দিয়ে ভাগ করেছি এখানে দেখো, তাহলে শেয়ার প্রতি আয় পাওয়া যাবে। তাহলে মুনাফা যত বৃদ্ধি করা যাবে সেটা একটা লক্ষ্য থাকবে। আমরা আগেও বলেছি, সেক্ষেত্রে সমাজের কল্যাণের দিকটা লক্ষ্য রাখতে হবে। তোমরা দেখো এখানে দুটো বিনিয়োগ প্রকল্পের কথা আমি এনেছি, প্রকল্প ক এবং প্রকল্প খ। খেয়াল করো, প্রকল্প ক থেকে প্রথম বছর আমরা মনে করো আয় করছি শেয়ার প্রতি 10 টাকা, দ্বিতীয় বছরে 5 টাকা, তৃতীয় বছরে 3 টাকা। তাহলে মোট আয় হবে এই প্রকল্প থেকে 18 টাকা 3 বছর। আবার খ প্রকল্প থেকে প্রথম বছর আসবে 4 টাকা, দ্বিতীয় বছরে 5 টাকা, তৃতীয় বছরে 10 টাকা। তাহলে মোট এগুলা যোগ করলে আমার আসবে 3 বছর মিলে 19 টাকা। তাহলে আমার যদি প্রকল্প ক থেকে শেয়ার প্রতি আয় 18 টাকা থাকে আর প্রকল্প খ থেকে 19 টাকা থাকে, তাহলে আমরা কোন প্রকল্পটা গ্রহণ করব? আমার কাছে যদি দুটো প্রকল্পই গ্রহণ করার মতো পর্যাপ্ত অর্থ না থাকে, তাহলে আমি নিশ্চয়ই 19 টাকা যেটা থেকে আয় হবে
আমরা সেই প্রকল্পটা গ্রহণ করব। এটা হলো আমাদের যে মুনাফা যত বেশি হবে আমরা সেটা গ্রহণ করব। এখন প্রশ্ন থেকে যায় যে মুনাফা সর্বাধিকরণ যুক্তিসঙ্গত কিনা। না, এক কথায় উত্তর না। কারণ কি, এই মুনাফা বৃদ্ধি, শুধু যদি মুনাফা বৃদ্ধি করতে যাই তাহলে কতগুলো বিষয় আমরা কিন্তু বিবেচনা করি না, যেটা করা উচিত। যেমনটি মুনাফা অর্জনের সময় বিবেচনা করা হয় না। মানে হলো যে এই যে আগের উদাহরণটা খেয়াল করো, যে প্রথম বছরেই আয় হয়েছে 10 টাকা, শেষ বছরে আয় হয়েছে 3 টাকা, আমার মোট আয় হয়েছে 18 টাকা। আর দ্বিতীয় প্রকল্পের প্রথম বছরে দ্বিতীয় বছরে আয় কিন্তু অনেক কম, তৃতীয় বছরে গিয়ে আয় বেশি হয়েছে, তারপরেও দ্বিতীয় প্রকল্পের মোট আয় বেশি। এই মোট আয় বেশি হলেও দ্বিতীয় প্রকল্পটাই যে আমার জন্য লাভজনক হবে তা কিন্তু অনেক সময় না। কারণ কি, আমি প্রথম প্রকল্প থেকে যে 10 টাকা প্রথম বছরে আয় করলাম, এই আয়টা দ্বিতীয় এবং তৃতীয় বছরে বিনিয়োগ করে আরো কিছু বাড়তি আয় করতে পারি, যেটা আমার মোট আয় তৃতীয় বছর শেষে 19 টাকাও পার হয়ে যেতে পারে। যে কারণে এখানে দেখো আমরা বিবেচনা করি না এই ক্ষেত্রে যে প্রথম দিকে বেশি আয় করলাম নাকি শেষের দিকে বেশি আয় করলাম। প্রথম দিকে বেশি আয় করাটা বেশি যুক্তিযুক্ত, যেটা আমার মুনাফার সর্বাধিকরণ নীতির সাথে সংঘাতপূর্ণ। আমরা মুনাফার সর্বাধিকরণ করতে গেলে কেবল দেখি বেশি মুনাফা হলো কোথায়, কোন প্রকল্পে, কিন্তু আমাদের এটা সবসময় যুক্তিযুক্ত না। আমরা আগেই বললাম যে 10 টাকা আমরা যদি প্রথম দিকে পাই সেটাই বরং ভালো। দ্বিতীয়টা হলো নগদ প্রবাহ বিবেচনা করা হয় না। মুনাফা সর্বাধিকরণ নীতিতে নগদ প্রবাহ বিবেচনা করা হয় না। কারণ কি, যা আমরা ব্যবসায় করে থাকি, বিশেষত বৃহৎ ব্যবসায় ম্যাক্সিমাম বিক্রয় হয় বাকিতে। তো আমি বাকিতে বিক্রি করেছি, আমার টাকা এখনো আদায় হয় নাই, অথচ আমি যখন মুনাফার হিসাব করব, ওই যে টাকা আদায় হয় নাই হবে সেটাও কিন্তু আমি আমার আয়ের মধ্যে ধরে নেব। আমার আয় হয়েছে অনেক টাকা, কিন্তু দেখা যাচ্ছে যে এখনো আমার সিংহভাগ 80% টাকাই কিন্তু নগদ হিসাবে হাতে আসে নাই। তাহলে সেই বিষয়টা আমার বিবেচনা করা দরকার। এই মুনাফার সর্বাধিকরণ করতে গেলে সেই বিষয়টা বিবেচনা করা হয় না। আরেকটা বিষয় মুনাফার সর্বাধিকরণ কেন যুক্তিসঙ্গত না, সেটা হলো ঝুঁকি বিবেচনা করা হয় না। কেমন, যে আমি দুটো জায়গায় বিনিয়োগ করলাম, এক জায়গায় বিনিয়োগ করে আমার দেখা যাচ্ছে যে আয়ের হারের অনেক উত্থান পতন। প্রথম বছরে আমি 10 টাকা আয় করেছি, দ্বিতীয় বছরে গিয়ে আমি 6 টাকা লস করেছি, তৃতীয় বছরে গিয়ে আমি হয়তো আবার 5 টাকা লাভ করেছি। তাহলে এই যে হ্রাস বৃদ্ধি, একইভাবে প্রকল্পে অন্য প্রকল্পে যদি আমরা এমনটি ধরি যে প্রত্যেক বছরেই আমরা 7 টাকা করে আয় করছি, তাহলে কি হবে ব্যাপারটা, যে যে প্রকল্প থেকে আমার ধারাবাহিকভাবে আয় হচ্ছে, আয়ের হ্রাস বৃদ্ধি এত দ্রুত হচ্ছে না, সেই প্রকল্পটাই আমার বেশি গ্রহণযোগ্য। তোমাদের একটা এই প্রসঙ্গে একটা উদাহরণ দেই। ধরো শচীন টেন্ডুলকার, তিনি প্রত্যেক ম্যাচেই গড়ে 40 রান করে করেন। তাহলে উনি 5টা ম্যাচ খেলে 5/4 200 রান হবে। আর অন্য একজন ক্রিকেটার ধরি আমরা, ফর এক্সাম্পল সাকিব আল হাসান, তিনি কি করলেন, 5টার মধ্যে প্রথমটায় 100 মারলেন, দ্বিতীয়টায় 0-তে আউট হলেন, তৃতীয়টায় 4 রানে আউট হলেন, চতুর্থটায় গিয়ে হয়তো 20 রান করলেন, পঞ্চমটায় গিয়ে আবার উনি 80 রান করলেন। তাহলে কি হবে, যে তার মাঝের দুটো ইনিংসে কিন্তু উনি রান এতই কম করলেন, 0-তে আউট হলেন, 1-এ আউট হলেন। তার মানে এই এই ক্রিকেটারটা, এই ব্যাটসম্যানটা দলের জন্য কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। আবার শচীন টেন্ডুলকার প্রত্যেক ম্যাচেই গড়ে 40 করে করছেন, তার মানে উনি বেশি নির্ভরশীল। আমাদের মুনাফা অর্জন যদি আমরা করতে চাই, বেশি ঝুঁকি নেই, সেক্ষেত্রে আমি ওই জিনিসটা আর খেয়াল করি না যে আমার আসলে এভারেজে সবসময় কিছু মুনাফা থাকছে কিনা। এই জন্যে আমরা সবসময় মুনাফা সর্বাধিকরণকে ভালো বা যুক্তিসঙ্গত মনে করব না। এখন আসো দ্বিতীয় যে লক্ষ্য, সম্পদ সর্বাধিকরণ। সম্পদ সর্বাধিকরণ আমরা আগে বলেছি একটু, যে সম্পদ মানে হলো প্রতিটি শেয়ারের দাম ইনটু যতগুলো শেয়ার আছে।
তাহলে যদি কোনো কোম্পানির 1 লক্ষ শেয়ার থাকে, প্রত্যেকটার বাজার দর যদি 10 টাকা করে থাকে, তাহলে মোট সম্পদ ওই ফার্মের 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা যারা শেয়ার কিনেছে তারা মালিক। আবার যদি ওই শেয়ারের দাম 10 টাকা থেকে 1 টাকা করে কমে যায়, তাহলে কি হলো? সেক্ষেত্রে 9 টাকা করে হলো, 9 টাকা ইন্টু 1 লক্ষ শেয়ার, তখন ফার্মের সম্পদ হলো 9 লক্ষ টাকা। এখন সম্পদ সর্বাধিকরণ কেন যুক্তিসঙ্গত? তোমাদের আগে আমরা দেখলাম যে মুনাফার সর্বাধিকরণ যুক্তিসঙ্গত নয় যে সকল কারণে, সম্পদ সর্বাধিকরণ সেই সকল কারণে যুক্তিসঙ্গত। যেমন সম্পদ সর্বাধিকরণের বেলায় মুনাফা অর্জন আমি কোন সময়ে করলাম, বছরের প্রথম দিকে করলাম বা ওই প্রকল্পের শেষ দিকে করলাম, সেই জিনিসটা বিবেচনা নেওয়া হয়। অর্থের সময় মূল্যটাকে সেখানে বিবেচনা করা হয়। এই জন্যে সম্পদ সর্বাধিকরণটা যুক্তিসঙ্গত। একইভাবে নগদ প্রবাহ বিবেচনা করার ক্ষেত্রে মানে সম্পদ সর্বাধিকরণ উদ্দেশ্য যদি হয় কোম্পানির, তাহলে নগদ টাকা কত হাতে পাওয়া গেছে এই বছরে সেই বিষয়টা বিবেচনা করা হয়। একই সাথে বিবেচনা করা হয় সম্পদ অর্জনের ক্ষেত্রে কতটা ঝুঁকিপূর্ণ ওই প্রকল্প। তাহলে আমরা দেখলাম যে লক্ষ্য দুটি, প্রধান দুটি লক্ষ্য, মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণ। মুনাফা সর্বাধিকরণের চেয়ে সম্পদ সর্বাধিকরণ কোনো প্রতিষ্ঠানের জন্য বেশি ভালো, কারণ এটা দীর্ঘমেয়াদে ঝুঁকিও কম হয় এবং শেয়ার হোল্ডারদের ধারাবাহিকভাবে মুনাফা প্রদান করা যায়, বন্টন করা যায়। এখন আমরা দেখি যে মুনাফার সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণের মধ্যে মূল পার্থক্যগুলো কি। আমরা সেখানে দুটো উদ্দেশ্য আলোচনা করতে গিয়ে কিছু বিষয় আসছে, যেমন সংজ্ঞা। মুনাফা সর্বাধিকরণ মানে হলো যে কোনো প্রতিষ্ঠান তার শেয়ার হোল্ডারদের জন্য শেয়ার প্রতি কত আয় করতে পারছে, সেটা হলো মুনাফা সর্বাধিকরণ। আর সম্পদ সর্বাধিকরণ হলো যে প্রত্যেকটা শেয়ারের দাম কিভাবে বৃদ্ধি করতে পারছে। যত শেয়ারের দাম বাড়বে সম্পদ তত ওই প্রতিষ্ঠানের বেশি হবে। আর হলো ধারণা, সনাতন আধুনিক ধারণা। মূলত মুনাফা অর্জন করাটা এটা বহু যুগ যুগ ধরে চলে এসছে, এটা সনাতন ধারণা। আর নগদ প্রবাহ বিবেচনা এবং ঝুঁকি বিবেচনা করে সম্পদ বৃদ্ধি করা, এটা হচ্ছে আধুনিক ধারণা। বিবেচ্য বিষয় একই কথা আমরা বলছি যে মুনাফা সর্বাধিকরণ উদ্দেশ্যের বেলায় অর্থের সময় মূল্য, অর্থের নগদ কতটুকু প্রবাহ হলো, কতটুকু নগদ টাকা প্রতিষ্ঠানে আসলো, ঝুঁকি কি পরিমাণ প্রতিষ্ঠান গ্রহণ করছে, এই বিষয়গুলো বিবেচনা করা হয়। অন্যথায় বিবেচনা করা হয় না। আর সম্পদ সর্বাধিকরণের বেলায় এই বিষয়গুলো খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। বাজার ব্যবস্থা, মুনাফার সর্বাধিকরণের সাথে বাজার ব্যবস্থার কোনো সম্পর্ক নাই, কিন্তু সম্পদ সর্বাধিকরণের সাথে বাজারের চাহিদা এবং যোগানের একটা সরাসরি সম্পর্ক আছে। তোমরা জানো যে বাজারে যদি শেয়ারের চাহিদা বৃদ্ধি করা যায় তাহলে শেয়ারের দাম বাড়বে, প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি। লভ্যাংশ সিদ্ধান্ত বিবেচনা করা, মুনাফা বৃদ্ধির সাথে লভ্যাংশ বন্টন হবে কতটুকু তার কোনো সম্পর্ক নেই, কারণ প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করাটাই যদি আসল হয়, সেই ক্ষেত্রে সম্পদ মুনাফাটা কতটুকু বন্টন করা হবে সেটা বিবেচনা করা হয় না। অন্যদিকে সম্পদ সর্বাধিকরণ উদ্দেশ্যের সাথে লভ্যাংশ আমি কতটুকু বৃদ্ধি করব সেটা খুব গুরুত্বের, কতটুকু বন্টন করব সেটা খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। কারণ অনেক সময় দেখা যায় যে প্রতিষ্ঠানের যে পরিমাণ মুনাফা হয়েছে তার সিংহভাগ শেয়ার মালিকদের চাহিদার ভিত্তিতে বন্টন করা হয়। আবার সব সময় সবটুকু বন্টন করা হয় না, কারণ প্রতিষ্ঠানের সম্প্রসারণ যদি না করা হয় তাহলে ওই প্রতিষ্ঠানে আবার বাজারে শেয়ারের দাম কমে যাবে। তাহলে আমরা মূলত এই কয়েকটা পার্থক্য মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণ উদ্দেশ্যের মধ্যে দেখতে পাই। আরেকটা বিষয়ে আজকে আলোচনা করতে চাই যে অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা। আমরা আগে একটু আলাপ করেছি যে কেবল মুনাফা বৃদ্ধি করা বা সম্পদ বৃদ্ধি করাটাই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হবে না, একই সাথে প্রতিষ্ঠান সেটা তার সমাজের যে সকল লোকজন আছে বিভিন্ন সেক্টরের, তাদের কতটুকু কল্যাণ হচ্ছে, তাদের প্রতি প্রতিষ্ঠান বা আর্থিক ব্যবস্থাপক কতটুকু দায়িত্ব পালন করছেন, সেই জিনিসটা দেখা জরুরি। আমরা সেখানে দেখি যে
সমাজের প্রতি বিভিন্ন সমাজের বিভিন্ন লোকজনের প্রতি, বিভিন্ন পক্ষের প্রতি সমাজের কি বলে যে ব্যবসায়ের যে দায় দায়িত্ব আছে, অর্থায়নেরও একই দায় দায়িত্ব আছে। যেমন ক্রেতা ও ভোক্তার প্রতি দায় দায়িত্ব। কি ধরনের ভোক্তার প্রতি দায় দায়িত্ব বা ক্রেতার প্রতি দায় দায়িত্ব পালন করবে? অর্থ কি বলে যে আর্থিক ব্যবস্থাপক। সেটা হলো যে ক্রেতারা যাতে কোয়ালিটি সম্পন্ন পণ্য পায়, তারা যাতে ভেজাল দ্রব্য না পায়, তারা যাতে ওজনে কম না পায়, এইগুলো সমাজের ক্রেতা এবং ভোক্তার প্রতি দায়িত্ব রয়েছে। একইভাবে শ্রমিক কর্মচারীর প্রতি দায়িত্ব কি রকম? যে যারা আমার প্রতিষ্ঠানে কাজ করছে তাদেরকে যদি বেতন কম দেয়া হয়, মজুরি কম দেয়া হয়, তাহলে প্রতিষ্ঠানের খরচ কমে মুনাফা বাড়বে। কিন্তু সমস্যা হবে যে ওই কর্মচারীরা তাদের বেশি পরিশ্রম করিয়ে কম অর্থ দিলে তারা কিন্তু অসন্তুষ্ট হবে, ফলে আর মনোযোগ দিয়ে কাজ করবে না, তাদের প্রতিষ্ঠানে মুনাফাও বাড়বে না। তো কি করতে হবে? মুনাফা অর্জনের সাথে সাথে বা সম্পদ অর্জনের সাথে সাথে ওই প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের কল্যাণের দিকটাও দেখতে হবে। শ্রমিক কর্মচারী নিশ্চয়ই সমাজেরই লোকজন। তারপরে বিনিয়োগকারীদের প্রতি দায়িত্ব। বিনিয়োগকারী মানে প্রতিষ্ঠানের মালিক, যারা শেয়ার কিনেছে, প্রতিষ্ঠানকে যারা ঋণ দিয়েছে, তাদের প্রতি দায়িত্ব। মালিককে যথাসময়ে লভ্যাংশ দিতে হবে। তারপরে যাদের কাছ থেকে প্রতিষ্ঠান ঋণ নিয়েছে তাদের ঋণের সুদ যথাসময়ে প্রদান করতে হবে। তাদেরকে ঋণের মেয়াদ শেষে যথাসময়ে তাদের ঋণের অর্থ পরিশোধ করতে হবে। এই সকল দায় দায়িত্ব কিন্তু অর্থ ব্যবস্থাপককে পালন করতে হবে। ঋণদাতার প্রতি দায়িত্ব আমরা আগেই বললাম যে তার অর্থের নিরাপদ হেফাজত করতে হবে, তার অর্থের বিপরীতে তাদেরকে প্রতিদান দিতে হবে, ঋণের সুদ দিতে হবে, তাদের অর্থ যথাযথ সময়ে প্রদান করতে হবে, নিশ্চয়তা দিতে হবে। সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব। সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব আমরা এখানে বলি যে সমাজে অন্যান্য যারা লোকজন আছে তারাও কিন্তু প্রতিষ্ঠান থেকে কিছু আশা করে। যেমনটি প্রতিষ্ঠান যদি কোনো স্কুল কলেজ প্রতিষ্ঠা করে, যেমন চিনিকল মাধ্যমিক বিদ্যালয়, তার মানে কি হবে? এই ফরিদপুর চিনিকল মাধ্যমিক বিদ্যালয়, তাহলে ফরিদপুর চিনিকলের যারা কর্মচারী আছে তাদের বাচ্চাদেরও যেমন ওই প্রতিষ্ঠানে ভর্তি করতে পারবে, প্রতিষ্ঠানের আশপাশে যত সব গ্রাম আছে সেই গ্রামের ছেলেমেয়েরাও ওই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে, ওখানে তারা লেখাপড়ার সুযোগ পাবে। এটা যেমন দরকার, তেমনি প্রতিষ্ঠানের নিজের স্বার্থে এবং সমাজের স্বার্থে কিছু রাস্তাঘাটের উন্নয়ন, হাসপাতালে কিছু অনুদান দেয়া, এই সমস্ত কাজ কিন্তু সাধারণ সম্প্রদায়ের প্রতিও ব্যবসায় রয়েছে। আরেকটা বিষয় সরকারের প্রতি দায়িত্ব। সরকারের প্রতি কি ধরনের দায়িত্ব পালন করবে? যে সরকারকে যথাসময়ে ওই প্রতিষ্ঠান তার মুনাফার অংশ বিশেষ ট্যাক্স আকারে প্রদান করবে। সরকার সেই ট্যাক্স দিয়ে যেমন সরকারি কর্মচারী বা উন্নয়ন, বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন, সরকারি দাতব্য প্রতিষ্ঠানে সেখানেও উন্নয়ন করবে সরকার, যে কারণে সরকারকে ট্যাক্স দিতে হবে। সরকারের যে সকল নিয়ম নীতি আছে সেগুলো পালন করতে হবে, এগুলো সরকারের প্রতি দায়িত্ব। আরেকটা সমগোত্রীয় ব্যবসায়ীর প্রতি দায়িত্ব। নিশ্চয়ই যারা ব্যবসা করে তাদের কিছু সমিতি থাকে, কিছু সংঘ থাকে, সেই সমস্ত সংঘের মাধ্যমে, সমিতির মাধ্যমে যারা ওই জাতীয় ব্যবসা করছে সেই সকল ব্যবসায়িক সম্প্রদায়ের তাদের নিজস্ব দাবি দাওয়া ওই প্রতিষ্ঠান পূরণ করার জন্য যথাসময়ে চাঁদা দেবে, ওই প্রতিষ্ঠানের লোকজনের প্রতি দায় দায়িত্ব পালন করবে। তো এইগুলো হচ্ছে ব্যবসায়ের দায়িত্ব, এবং একই সাথে অর্থ ব্যবস্থাপক এই দায় দায়িত্ব পালন করবে সমাজের বিভিন্ন পক্ষের প্রতি। তো আমরা এই চ্যাপ্টারটা শেষ করতে চাই মূলত যে কথাগুলো আমরা বলেছি, যে অর্থায়ন কি, অর্থায়নের বৈশিষ্ট্য কি, অর্থায়নের কার্যাবলী কি, এর কি কি নীতি রয়েছে, এই নীতিগুলো পালন করলে কি হয়, না পালন করলে কি হয়, এর প্রভাবটা কি, আমরা সেটা দেখেছি। অর্থায়নের কি কি লক্ষ্য আছে আমরা সেটা দেখেছি। আমরা দেখেছি যে ব্যবসায়িক অর্থায়নের সাথে সরকারি অর্থায়নের কি তফাৎ। ব্যবসায়ের যে সকল উদ্দেশ্য, দুটো উদ্দেশ্য মূলত রয়েছে, একটা হলো মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণ। সেই উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে কি ধরনের দায় দায়িত্ব, সামাজিক দায় দায়িত্ব পালন করবে, আমরা এই বিষয়গুলো দেখেছি। তোমরা আশা করি এই সময়টাতে আমরা যতক্ষণ পর্যন্ত অনলাইনে ক্লাস নিব
এই সময়টাতে তোমরা নিজেদের স্বাস্থ্য সচেতন করবে, নিজের বাসায় থাকবে এবং ভালোভাবে লেখাপড়া করবে, নিজেদের ফলাফল এবং মানসিকতার উন্নয়ন ঘটাবে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করতে চাই। আল্লাহ হাফেজ।